আন্দোলন তো কোনো প্রয়োজন নেই, এই কারণে বলছি যে আমরা সচেতন। তো আমরা সকাল থেকে রাত অবধি কটা বাংলা কথা বলি। বাংলার বাইরে যারা আছে, যে 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 সমস্ত স্টেটগুলোতে তারা আছে, তারা অত্যন্ত সম্মানজনক। কোথাও যে এই আন্দোলনে, এই মিছিলে যে যোগদান, এটার মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে, কিন্তু নোংরা রাজনীতি, একেবারে সংকীর্ণ রাজনীতি দিয়ে সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। এটা নিয়ে আন্দোলন করছে তারা আগে এই বাংলা ভাষা বা মাতৃভাষা, যেটাকে আমরা মাতৃদুগ্ধ বলি, সেইটা নিয়ে আগে সচেতন হন। তারপরে কিন্তু আমার মনে হয় ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতিকে অবলম্বন করে যে আন্দোলনের কথা বলছেন সেটা করুন। কেন সেন্টিমেন্টে একটা সুরসুরি দেওয়ার ভাব, কিনা এখন কোনো তার কাছে ইস্যু নেই। পুরো বাংলাটা একেবারে শ্মশানে পরিণত হয়েছে। রাষ্ট্রযন্ত্রে পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে মানে আমাদের বাঙালির মাথাটা একেবারে নত করে দিচ্ছে সারা বিশ্বের কাছে। তা না, প্রশাসনিক প্রধানা তিনি যেভাবে এই ক্লাবগুলোকে দর হাঁকছেন, ঠিক মনে হচ্ছে যেন আইপিএলের ওই নিলাম হচ্ছে। 1947 সালের পরে যে বাংলা ভাষা আন্দোলন হয়েছিল, বাংলা ভাষার রক্ষার্থে, পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরও একবার বাংলাতে বাংলা ভাষার আন্দোলন শুরু হয়েছে। কি বলবেন, কতটা ফারাক আছে কি এর মধ্যে? কোনো ব্যাপারটা হচ্ছে বাংলা ভাষা এমনি সুরক্ষিত, এটা নিয়ে নতুন করে কোনো আন্দোলন করার তো কিছু আমি মনে করছি না। কেন মনে করছি না? 1947 সালের যে প্রেক্ষিত ছিল, তার সঙ্গে 2025 সালের প্রেক্ষিত অনেকটা ডেভেলপ করেছে। কিন্তু সব থেকে বড় কথা, এই আন্দোলন তো কোনো প্রয়োজন নেই, এই কারণে বলছি যে আমরা সচেতন। তো আমরা সকাল থেকে রাত অবধি কটা বাংলা কথা বলি। আজকে শ্রাবণ মাসের কত তারিখ কজন জানে? যিনি ভাষা আন্দোলন করছেন তিনি কি জানেন আজকে শ্রাবণ মাসের, কিংবা আজকে কত বঙ্গাব্দ? এইটাও তার সম্বন্ধে কোনো সম্যক ধারণা নেই। তো আমি এটাই বলবো যে যারা এইটা নিয়ে আন্দোলন করছে তারা আগে এই বাংলা ভাষা বা মাতৃভাষা, যেটাকে আমরা মাতৃদুগ্ধ বলি, সেইটা নিয়ে আগে সচেতন হন। তারপরে কিন্তু আমার মনে হয় ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতিকে অবলম্বন করে যে আন্দোলনের কথা বলছেন সেটা করুন। কেন আমাদের সর্বোপরি ভাষাটা কি? ভাষা হচ্ছে ভাবের বাহক। এই ভাব আমরা কতটা এই ভাষার মাধ্যমে বহন করতে পারি সেটা আগে দেখার দরকার আছে। এবং ভাষা, এই আমাদের বাংলা ভাষা অত্যন্ত একটা সম্ভ্রমজনক, একটা উচ্চ স্থানে, সারা বিশ্বে একটা সম্মানজনক স্থানে আছে। তাহলে এইটা আছে তার আত্মগরিমার জন্য। কিন্তু যারা এই ভাষায় কথা বলছেন তারা এটা নিয়ে কতটা সচেতন, বা এই ভাষাকে তার এই আত্মগরিমা প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কতটুকু করছেন। প্রসঙ্গত এসেই যায় যে আমরা দিনে কটা বাংলা বলি, এটাও তো একটা ব্যাপার। কিন্তু এই যে বারবার মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দল যে বারবার বলছে যে ভিন রাজ্যে গিয়ে বাঙালিরা বাংলা ভাষার কথা বললে আক্রান্ত হচ্ছে বা তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? একদম একেবারে সতেজ ঝুট। কেননা যারা আছে, আমারও তো সমস্ত পরিচিতরা আছে, তারা বাংলার থেকে অত্যন্ত সম্মানজনক জায়গায় আছে। বাংলার বাইরে যারা আছে, যে 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 সমস্ত স্টেটগুলোতে তারা আছে, তারা অত্যন্ত সম্মানজনক। কোথাও বাংলা ভাষীকে কোণঠাসা করে না, কোথাও বাংলা ভাষীর জন্যে পৃথক কোনো নিপীড়নমূলক কোনো কাজ হয় না। তারা অত্যন্ত সম্মানজনক, এবং যারা বাংলায় বাঙালিরা আছে তাদের থেকে অত্যন্ত গরিমা নিয়ে তারা আছে, সম্মান নিয়ে আছে, আয় রোজগার নিয়ে আছে, সব কিছু নিয়ে তারা কিন্তু অনেক ভালো আছে। আপনি কি বলতে চাইছেন এই যে ভাষা আন্দোলন শুরু হয়েছে আমাদের রাজ্যে, যে বলা হচ্ছে বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষার সুরক্ষার দাবিতে, তো এটা কি সম্পূর্ণভাবে রাজনৈতিক দিক, সম্পূর্ণ রাজনীতি হচ্ছে এটা নিয়ে? ব্যাপারটা, কোনো রাজনৈতিক দল যদি রাজনীতিগতভাবে দেউলিয়া হয়ে পড়ে, তখন সে একটা আঁকড়ে ধরে যে যা হোক কিছু, এবং তখনই মানুষের এই বাংলা বা বাঙালি জাতির
সেন্টিমেন্টে একটা সুরসুরি দেওয়ার ভাব, কিনা এখন কোনো তার কাছে ইস্যু নেই। পুরো বাংলাটা একেবারে শ্মশানে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য আর যা কিছু আছে, যেটা থেকে এখানে কোনো বিনিয়োগ হচ্ছে না। সমস্ত মানে যারা কি বলবো, যারা বিনিয়োগকারী, তারা এখানে কোনো রকম ইনভেস্ট করছে না, কেন এখানে নিরাপত্তা নেই। তাদের ন্যূনতম তাদেরকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে একটা বাণিজ্য করার জন্য। ফলত সব দিক থেকে কোণঠাসা হয়ে গেছে, রাজনৈতিকভাবে একেবারে দেউলিয়া হয়ে পড়েছে। এই দেউলিয়াপোনাকে ঢাকা দেওয়ার জন্যই কিন্তু এই রকম নতুন করে একটা আমদানি হচ্ছে, যে ভাষা বিপন্ন, বাঙালি বিপন্ন। আসলে বাঙালি কিন্তু খুব সুন্দর একটা সম্মানজনক জায়গায় আছে, বাংলার কোনো অসুবিধে নেই। আমি তো বলবো যে বাংলার বাইরে যারা আছে অত্যন্ত সম্মান নিয়ে আছে। এই যে 2024-এ আপনি জানেন যে আর.জি. করের ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, দেখতে দেখতে প্রায় 1 বছর পার। তো এখনো পর্যন্ত কিন্তু যারা আর.জি. করে আন্দোলনে ছিলেন, সেই ডাক্তাররা, ইভেন সেই অভয়ার মা বাবা কিন্তু এখনও তারা বিচারের দাবিতে রয়েছেন। তারা বলছেন যে তারা কিন্তু প্রকৃত বিচার পায়নি। কি বলবেন এই বিষয়ে? সত্যিই তো তাই। এই যে বাবা মায়ের যে একটা আক্ষেপ, একটা খেদ, আমরা যদি একবারে বাস্তবের নিরিখে আসি, পুরো ব্যাপারটাকে রাজনৈতিকভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। স্বতঃস্ফূর্ত আন্দোলন যেগুলো মুকুলিত হচ্ছে, সেইগুলোকে রাষ্ট্রযন্ত্রে পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে, মানে আমাদের বাঙালির মাথাটা একেবারে নত করে দিচ্ছে সারা বিশ্বের কাছে। তারা এই অভয়াকে নিয়ে তারা ভীষণভাবে সচেতন, তারা খোঁজ খবর রাখে। তো কোনোভাবেই এই আন্দোলনকে একেবারে মানে সাফল্য তো হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে এই আন্দোলনে, এই মিছিলে যে যোগদান, এটার মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। কিন্তু নোংরা রাজনীতির, একেবারে সংকীর্ণ রাজনীতি দিয়ে সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। 1 বছর হয়ে গেল আমার মা, যিনি যার একটা ওরকম একটা কৃতি সন্তানকে হারিয়েছেন, তিনি তার বিচার পেলেন না। কিন্তু তিনি একেবারে সর্বশক্তি নিয়ে তারা, এই মা বাবা এবং রাজ্যবাসীও পর্যন্ত এবং গোটা পৃথিবী তার জন্য অত্যন্ত সচেতন আছে। এর বিচার নিশ্চয়ই হবে। যতই ক্ষুদ্র রাজনীতি, ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতি করা হোক, তার বিচার কিন্তু একদিন পাবেই পাবে। এই যে পুজোর ক্লাবগুলোকে 1,10,000 টাকার অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি বলবেন এই বিষয়ে? পুরোটাই এই ভোট ব্যাংকটাকে তৈরি করার জন্য। এইদিকে শিক্ষকদের বা রাজ্যের কর্মচারী, যারা সরকারি কর্মচারী, তাদেরকে কোনো রকম দিয়ে দিতে পারছে না, এবং কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার, ভারতবর্ষের দুঁদে লয়ার, তাদেরকে নিয়োগ করছে, এই ডিএটা দিতে পারছে না, এবং না দেওয়ার জন্যে কত রকম ফন্দি ফিকির করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই আমাদের রাজ্যে তো, বাংলায় তো এই মেলা খেলা তো আছেই, তারপরে একটা নতুন সংযোজন 2017 থেকে বোধহয়, সেটা হচ্ছে এই দুর্গাপুজো কমিটিগুলোকে টাকা দেওয়া। আজকে যদি 17 সালে দেখি 10,000 টাকা ছিল, 25 সালে সেটা গেল 1,10,000 টাকা। এবং রাজ্যের যিনি প্রশাসনিক প্রধানা, তিনি যেভাবে এই ক্লাবগুলোকে দর হাঁকছেন, ঠিক মনে হচ্ছে যেন IPL-এর ওই নিলাম হচ্ছে। সেটা দেখলে আমাদের মাথা হেঁট হয়ে যায়। এটা আর কিছুই না, এর মধ্যেও ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতি, ভোট ব্যাংক তৈরি করা। 26-এ ভোট এসে যাচ্ছে, তারই কিন্তু এটা পূর্ব প্রস্তুতি। অর্থাৎ তোমাদেরকে 1,10,000 দিচ্ছি, তোমরা কিন্তু একেবারে লেগে পড়ো, ঝাঁপিয়ে পড়ো এই সমস্ত কিছু। যদি কোনো রকম তোমার অঞ্চলে কোনো রকম আন্দোলন দানা বাঁধে, তার গলা টিপে মারো, এইভাবেও তো হুমকি দেওয়া হচ্ছে। এটাও একটা ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতির
একেবারে বহিঃপ্রকাশ। এই যে এসআইআর নিয়ে যেটা হচ্ছে, যে যেখানে নির্বাচন কমিশন বলছে যে শুধুমাত্র এটা ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া, কেন্দ্র সরকার বলছে যে বাংলা, বিশেষত বিরোধী দলনেতা, যে বাংলা থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা দূর করতেই এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর প্রক্রিয়া, যাতে ভুয়ো ভোটার না থাকে, ভোটটা একদম স্বচ্ছভাবে হয়। সেখানে মুখ্যমন্ত্রী বা শাসক দলের থেকে বলা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে এনআরসি করার একটা প্রচেষ্টা। কি বলবেন এই বিষয়ে? এর আগেও ওনার এই ধরনের বক্তব্যগুলো আমরা শুনেছি। কখনো কোনো জায়গায় স্বচ্ছতা আসুক এটাই প্রশাসিকা চান না। তো এসআইআর নিয়েও সেই একই কথা বলবো। সত্যি তো ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার কোথা থেকে আসছে? আজকে যখন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ভুতুড়ে ভোটার যারা মারা গেছেন হয়তো 14-15 সাল বছর হলো, তারাও কিন্তু ভোটার তালিকায় আছে। এই ভোটার তালিকাটাকে একেবারে স্বচ্ছতার সঙ্গে আনার কোনো মানসিকতা নেই। একটা কথা আছে বাংলায় যে দুর্যোগ ঘটাও মাগো, লুটে পুটে খাই। তো এই ধরনের লুটে পুটে খাওয়ার এক ধরনের রাজনীতি কিন্তু আমাদের রাজ্যে এটা চলছে। তো সেটার আর একটা হচ্ছে এই এসআইআরের বিরুদ্ধে তার যে গর্জে ওঠা, অর্থাৎ সেখানেও আমি বলবো রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়লে এইভাবেই কিন্তু মানুষকে লড়িয়ে দেওয়ার একটা মানসিকতা। কিন্তু মানুষ সচেতন, যাদেরকে নিয়ে আছে প্রকৃত এই ভোটার তালিকা থেকে এই যে দুর্নীতি শুরু হয় একবারে ভোট গণনা পর্যন্ত তার সেই প্রক্রিয়া চলে, এবং কিভাবে ম্যান পাওয়ার, মাসল পাওয়ার এবং মানি পাওয়ার এখানে কাজ করে সেটা আম জনতা জানে, গোটা পৃথিবীবাসী জানে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।